স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনাদের সাথে আছি জুনায়েদ তালুকদার। দর্শক, এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি জুলাই অভ্যুত্থানের দিনলিপি দেশে এবং বিদেশে। এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হয়ে আসে। আমার পাশেই আছেন শামসুল আলম লিটন, মানবাধিকার কর্মী ও শিক্ষাবিদ, চেয়ারম্যান অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ট্রাস্ট, এবং আরও আছেন হাসনাইন খুরশেদ সূচি, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আমরা মূল আলোচনায় যাব তার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখে আসি। সেনাবাহিনীর ওপর দেশের জনগণের আস্থা আছে বললেন তারেক রহমান। মানিকগঞ্জে বাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রথম কোনো প্রধানমন্ত্রীর পরিদর্শন। স্বাস্থ্য খাতে বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান অর্থমন্ত্রীর। ঘাটতি চিহ্নিত করতে কাজ করছে সরকার, বলেছেন ডক্টর জুবাইদা রহমান। স্থল নিম্নচাপের প্রভাবে বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি, বন্যার অবনতির পূর্বাভাস। এবারও রাজধানীর জলাবদ্ধতা কমছে না, ভোগান্তি কমানোর আশ্বাস প্রশাসকের। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রোডম্যাপ চূড়ান্ত, বললেন তথ্য উপদেষ্টা। ৫ আগস্টের আগে উদ্বোধন হবে জুলাই জাদুঘর। দর্শক, শিরোনামগুলো দেখছিলাম। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে আপনাদের মতামত জানাতে পারেন। আমরা আলোচনা করব জুলাই অভ্যুত্থানের দিনলিপি নিয়ে। প্রথমেই আলোচনা শুরু করতে চাই শামসুল আলম লিটন, আপনাকে দিয়েই। আজকে জুলাইয়ের ৭ তারিখ আমরা শেষ করলাম। যদি আজকের কথাটা বলি, সেই সময়ের শিক্ষার্থীদের আন্দোলন, দেশব্যাপী আন্দোলনটা ধীরে ধীরে প্রখর হচ্ছিল। এই সময়টা শিক্ষার্থীরা ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর মতো বড় বড় শহরগুলোতে বিভিন্ন রাস্তাগুলো তারা আটকে দিয়েছিল এবং আন্দোলন করছিল, সেখানে মহাসড়ক অবস্থান নিয়ে। একই সাথে ৭ তারিখে এসে এই জুলাইয়ের আন্দোলনটা শুধু আর শিক্ষার্থীদের মধ্যে আসলে সীমাবদ্ধ থাকেনি, সেটি ধীরে ধীরে শিক্ষক, বুদ্ধিজীবী, বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে ছড়িয়ে যেতে থাকে। এই যে সেই দিনের ঘটনা, যদি আমরা সেখান থেকে একটু আলোচনাটা শুরু করতে চাই, শামসুল আলম লিটন, মানে আপনার কি মনে আছে সেই দিনের কথা? কেমন মনে হয় আজকে যদি আপনি সেটা একটু ভাবতে যান? হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, দিনলিপির প্রথম সপ্তাহটার ক্রনোলজি আপনি যেটি বললেন আংশিক ওকে, ঠিক আছে, কিন্তু অন্তর্ভুক্তি এবং ব্যাপক ভিত্তিক সংশ্লিষ্টতা হয়েছে আসলে আবু সাঈদের মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে। সেটি একটা ন্যাশনাল একটা বড় ধরনের জাগরণ তৈরি করে। কারণ আবু সাঈদ যখন বুক চিতিয়ে দাঁড়ায় এবং সেখানে পুলিশ তাকে, সে নিরস্ত্র, তার হাতে শুধুমাত্র একটা লাঠি ছিল এবং লাঠিটি কিন্তু মারণাস্ত্র নয়, এবং সেই প্রতিরক্ষার একটা লাঠি অথবা একটা প্রতীকী লাঠি এবং নিরস্ত্র একজন যুবকের উপর যখন পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে তাকে যখন হত্যা করে, এই 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 আবু সাঈদের যে চিত্রটি, এটি ২৪ ঘন্টার মধ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এই কারণে যে ১৯-২০-এ আমি লন্ডনে তখন বসবাস করি এবং এখনও আমি বসবাস করি এখানে এবং সেখানে। তো আমরা হিউম্যান রাইটসের যে মুভমেন্টটা করতাম লন্ডন ভিত্তিক, লন্ডনে সাপ্তাহিক সুরমা পত্রিকা এবং এই আন্দোলনটি একাকার, এবং সেখানে ২১টি মানবাধিকার সংগঠন বিশ্বব্যাপী, ডায়াসপোরা বেস, যেটা অস্ট্রেলিয়া থেকে কানাডা পর্যন্ত, তারা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে ২০১৮ সাল থেকেই, সড়ক আন্দোলন থেকেই, যে ছাত্রদের উপর নিপীড়ন এবং কোটা আন্দোলন, সড়ক আন্দোলনে এই সব কিছু আমাদের এই অর্গানাইজেশনগুলো ডিস্ট্রিবিউট করতো প্রতিদিন, প্রতি মাসে, প্রতি সপ্তাহে। তো ওই দিনগুলোতে 10 তারিখের পর থেকে আমরা প্রতিদিন এগুলো যখন ডিস্ট্রিবিউট করতাম, 16 তারিখের পরে আমরা যাদেরকেই দিচ্ছিলাম তাদের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছিলাম যে বেশিরভাগ ইউরোপিয়ান এবং আমেরিকান যে মানবাধিকার সংস্থাগুলো, তারা জানতে চাচ্ছিল এটা কি এআই দিয়ে তৈরি নাকি এটা সঠিক একটা ঘটনা, এবং তারা ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো দেখছিল, তারপরেও তারা বিশ্বাস করতে পারছিল না যে এটা আসলে বাস্তব বা সত্যি হতে পারে, একজন ছাত্রকে, নিরস্ত্র ছাত্রকে সরাসরি এইভাবে করতে পারে। কারণ এগুলো ল্যাটিন আমেরিকান কিছু দেশে যেখানে মাদকের বিরুদ্ধে সেখানকার ল অ্যান্ড অর্ডার যে ফোর্স, তারা তথাকথিত এই যুদ্ধে লিপ্ত, যদিও সেখানেও পলিটিক্যাল রিয়ালিটি ডিফারেন্ট। তো সেরকম দৃশ্য ল্যাটিন আমেরিকার দেশগুলোতে অথবা আফ্রিকার কোনো কোনো দেশে যেখানে জাতিগত সংঘাত থাকে সেখানে স্বাভাবিক, কিন্তু বাংলাদেশে বন্যা, খরা, আন্দোলন বিভিন্ন সময় যাই হয়েছে, এই ধরনের দৃশ্য বিশ্ব কখনো দেখেনি। যেহেতু গত কয়েক বছর যাবৎ ইউএন হিউম্যান রাইটস কমিশনে বাংলাদেশের গুম এবং খুন নিয়ে মিথ্যাচার করে আসছিল তৎকালীন সরকার, সেই কারণে হিউম্যান রাইটস গ্রুপগুলোর কাছে বাংলাদেশ সরকারের, তৎকালীন সরকারের ক্রেডিবিলিটি ছিল -100।
সো তারা বিশ্বাস করলেও ভ্যাটিংয়ের জন্য অথবা অথেন্টিকেশনের জন্য আমাদের সঙ্গে এগুলো শেয়ার করছিল। সো এর পরবর্তী দিনগুলোতে ক্রমেই অন্তর্ভুক্তি বিদেশে বিভিন্ন গ্রুপগুলো সংশ্লিষ্ট হতে থাকে এবং তারপর থেকে আপনারা জানেন 19-এর পর থেকে পর্যবেক্ষণ করতে থাকে এবং 70টি দেশে প্রতিদিন বিক্ষোভ হতে থাকে। জি, সারা পৃথিবীতে বিক্ষোভ হয়েছে এবং বিভিন্নভাবে সরকারের উপরে তখন প্রেশার আসতেছিল। আমরা যদি হাসনাইন খোরশেদ সূচি আপনাকে একই প্রশ্নটা করি যে 7ই জুলাই যদি আপনার মনে থাকে সেই দিনের কথা একটু জানতে চাই, তখন তো এই আন্দোলনটা ঠিক সেই সময় থেকেই এটা আর শুধু ছাত্রদের আন্দোলনে থাকলো না, যেহেতু নির্যাতন সে সময় শুরু হয়েছিল, গুলি হচ্ছে, বিভিন্ন জায়গায় ধরপাকড় শুরু হয়েছে, বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা হলে থাকতে পারছে না যারা ছাত্রলীগ করতো না বা অন্য মতাবলম্বীরা। সেই সময় থেকে এটা শিক্ষকরা, বুদ্ধিজীবীরা থেকে শুরু করে পেশাজীবীরাও এই আন্দোলনে ধীরে ধীরে তাদের সমর্থন দিচ্ছিল। আমি একটু আপনার কাছ থেকে সেই 7 তারিখ থেকে একটু শুনতে চাই যে বাস্তবতা হচ্ছে যে ছাত্রদের আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্ররা যে আন্দোলনের সূচনা করে সেটা 7 তারিখের মধ্যেই আসলে সার্বজনীনতা পেতে থাকে এবং শুধু ছাত্রদের মধ্যে থাকে না। খুব রাইটলি বলেছেন, এটা শুধু শিক্ষকদের মধ্যে না, অন্য পেশাজীবীদের মধ্যে না, খুব সিগনিফিকেন্টলি যেটা হচ্ছে যে নারীদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, শ্রমজীবী মানুষের মধ্যে এবং দলমত নির্বিশেষে বাংলাদেশের সব মানুষের মধ্যে এই আন্দোলন দারুণভাবে এক ধরনের উজ্জীবনী, মানে প্রতিবাদী একটা চেতনা জাগিয়ে তোলে। মানুষ এবং মানুষ ধীরে ধীরে একাত্মতা প্রকাশ না, গ্র্যাজুয়ালি রাস্তায় নামতে শুরু করে। এবং যেটা একটু আগে বলা হচ্ছিল যে আবু সাঈদের হত্যাকাণ্ডের পর আসলে সার্বজনীন রূপটা প্রবল হয়ে সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা যেভাবে রাস্তায় নেমে আসে সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং ছেলেমেয়েরা নেমে এসেছে, তার সাথে মারা চলে এসেছে এবং দলমত নির্বিশেষে যারা রাজনৈতিক কর্মীরা, রাজনীতির সাথে সম্পৃক্তরা, তারাও রাজপথে নেমে আসে এবং শত শত নারীকে আমরা দেখেছি, শুধু ছাত্রী না, যারা বয়স্ক, মানে শ্রমজীবী নারী, সাধারণ মানুষ, মধ্যবিত্ত নারী, সবাই রাস্তায় নেমে আসে। নারীদের একটা বড় ভূমিকা ছিল, অংশ সেখানে ছিল এবং ছাত্রছাত্রীরা ছিল, তাদেরকে আরো বেশি উজ্জীবিত হয় বা অন্যরা সবাই এসে সাপোর্ট দিয়েছে, প্রয়োজনে পানি লাগলে দিয়েছে, খাবার দিয়েছে, বিভিন্নভাবে এই সহযোগিতাটা ছিল। এবং তখন যেটা হচ্ছিল যে যত বেশি মানুষ নেমে আসছিল ততই হত্যাযজ্ঞ বাড়ছিল, নির্যাতন বাড়ছিল। এবং একই সাথে দুটো বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে, একদিকে মানুষের সম্পৃক্ততা, মানুষের ঘর ছেড়ে রাস্তায় নেমে আসা, আরেকদিকে হচ্ছে মানুষের উপর নির্বিচারে গুলি চালানো, হেলিকপ্টার থেকে গুলি করা কিংবা নানাভাবে মানে মানুষের উপরে অত্যাচার, নির্যাতনের মাত্রা বাড়তে থাকে। এবং তাতেই আসলে শেষ পর্যন্ত গিয়ে 5ই আগস্ট আসে, যখন সরকারের পতন ঘটে এবং সেই স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়েই বাংলাদেশে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু ছোট ছোট করে অনেকগুলো আলোচনা করব। আমি শামসুল আলম লিটন আপনার কাছ থেকে আবারও শুনতে চাই, হাসনাইন খোরশেদ সূচি যেটি দিয়ে শেষ করেছেন, যে এই আন্দোলনটি শেষ পর্যন্ত এসে 5ই আগস্টে এসে সরকার পতন হয় এবং শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান। আমি যেটা জানতে চাই যে ওই সময় আপনি লন্ডনে ছিলেন, আপনি দেখছিলেন বিভিন্ন মানবাধিকার যে সংগঠনগুলো ছিল তারা লক্ষ্য করছিল ভালোভাবে যে আসলে বাংলাদেশে কি হচ্ছে, সরকারের উপরেও কিছুটা চাপ ছিল। কিন্তু আপনাদের কাছে কি কখনো মনে হয়েছিল যে এই আন্দোলনটা আসলে ধীরে ধীরে এক দফার আন্দোলনে চলে যাবে এবং সরকারের পতন হবে? এটা কি মনে হয়েছিল কখনো? এটা খুবই স্বাভাবিক একটা রাজনৈতিক ধারাবাহিকতা, এই কারণে যে 2018 সালেই কিন্তু কোটার আন্দোলনটা হয়েছে। আসলে বৈষম্য তো এটা যখন সামনে গিয়েছে এবং এর ব্র্যান্ড চেঞ্জ হয়েছে, কারণ আন্দোলনের রূপরেখা তো সবসময় একরকম থাকে না। আর সরকার যেহেতু বারবার জনগণকে প্রতারণা করছিল নির্বাচনের নামে, এবং সরকার নিজে তার যে দলটি ছিল, যে দলের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছিলেন, তারা কিন্তু সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। কারণ সমস্ত স্থানীয় সরকার থেকে নির্বাচনগুলো, জাতীয় নির্বাচন পর্যন্ত সব নির্বাচনই একটা দলীয় কার্যালয় থেকে টিকিট ইস্যুর মাধ্যমে করা হতো, যার ফলে দলের অস্তিত্ব বিলীন হয়ে যায়। অর্থাৎ একটা সম্পূর্ণ একটা স্বেচ্ছাচারী একটা সরকারের বিরুদ্ধে যে কোনো আন্দোলনই তার পতনের আন্দোলনের রূপ নেবে, এটাই স্বাভাবিক। সেটি দ্রব্যমূল্যের আন্দোলনই হোক, সেটা অর্থনৈতিক কোনো সংকটের আন্দোলনই হোক, আর শ্রমিক হত্যা অথবা ছাত্র হত্যা যেটাই হোক না কেন। বরং এই আন্দোলনটি অনেক দেরিতে হয়েছে এই কারণে যে ভীতির সংস্কৃতিটি 2011 সাল থেকে ফ্যাসিবাদী নির্বাচনের মাধ্যমে আসা একটা ফ্যাসিবাদী সরকার যেভাবে কায়েম করেছে, যেভাবে হিটলার অত্যন্ত জনপ্রিয় ছিল 35-37-এ যখন তিনি নির্বাচিত হন,
তিনি ক্ষতবিক্ষত জার্মানিকে তার নেতৃত্বে একতাবদ্ধ করেছিলেন, কিন্তু তিনি ধীরে ধীরে স্বৈরাচার তারপর ফ্যাসিবাদে পরিণত হয়ে তারপর 8 মিলিয়ন মানুষকে পৃথিবী থেকে বিদায় করেছিল। এখানেও সেরকম একটা মিনি হিটলার ইজম তৈরি হচ্ছে। হত্যার সংখ্যা দিয়ে সেই ব্যাপারটির তুলনা করা যাবে না, কিন্তু 17-18 কোটি মানুষের মধ্যেই আতঙ্ক যেভাবে দানা বেঁধেছিল, তাতে যে কোনো আন্দোলনেই হাসিনা সরকারের পতন হবে এই কথাটি যারা রাষ্ট্রবিজ্ঞান অথবা মানুষের শক্তিতে, রাষ্ট্রের শক্তিতে যারা বিশ্বাস করেন তারা বিশ্বাস করতেন। জি, ধন্যবাদ। হাসনাইন খুরশেদ সূচি, আপনাকে একই প্রশ্ন। উনি যেটি শেষ করেছিলেন যে কোনো একটি আন্দোলন যখন একটি সরকার স্বৈরাচারী হয়ে ওঠে, মানুষ সুযোগ পেলেই সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং সেই সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। 7 তারিখে যে আন্দোলনটি ধীরে ধীরে সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হচ্ছিল, সেই সময় আপনি ভাবতে পেরেছিলেন কিনা বা বুঝতে পেরেছিলেন কিনা যে আসলে এটা একটি এক দফার আন্দোলনে চলে যাবে এবং সরকার শেষ পর্যন্ত সরকার পদত্যাগ করতে বাধ্য হবে? যে সরকার ছিল শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের যে সরকার ছিল, সেই সরকার টিকবে না এটা আমরা সবাই জানতাম, কারণ এভাবে করে কখনোই রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকা যায় না। তো একটা আন্দোলন, একটা বিস্ফোরণের দরকার ছিল। সেই সময়টা আসলে 7 তারিখ পর্যন্ত না, আবু সাইদ হত্যাকাণ্ডের ভেতর দিয়ে সেই বিস্ফোরণটা ঘটে। এরকম তিতুমির ভাই সত্যিই বলেছেন যে বারবারই কিন্তু মানুষ, অনেক বছর ধরেই মানুষ এই সরকারের বিদায় চাচ্ছিল, পতন চাচ্ছিল, কিন্তু সরকার, আওয়ামী লীগ এমন একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল যে তাকে হটানো রিয়েলি কঠিন হয়ে পড়ছিল। এবং আমরা দেখেছি যে 14-র একতরফা নির্বাচন, যেখানে মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 150-এর বেশি মানে এমপি ঘোষণা করা হয়, 18-র মধ্যরাতের নির্বাচন কিংবা 24-এর আমিডামি নির্বাচন, কোনো প্রতিবারই কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছিল যে মানুষ রাস্তায় নেমে আসবে এবং আন্দোলনের ভেতর দিয়ে সরকারের পতন ঘটবে। কারণ এরকম একটি সরকার টিকে থাকতে পারে না যে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এমপি নিয়ে একটি সংসদ, একটি সরকার টিকে থাকতে পারে না। তো সেই সরকারের পতন ঘটবে আমরা আশা করেছিলাম, কিন্তু বাস্তবতা হচ্ছে তারপরে আবার 18-তে এসে আবার মানে সেই সরকারই কন্টিনিউ করলো এবং তখন এসে মধ্যরাতে নির্বাচন করে এই ধরনের তথাকথিত নির্বাচন করে সেই সরকার টিকে থাকতে পারবে এটা আমরা মানে আশা করি। এবং এটা আমাদের ধারণা ছিল কোনোভাবেই 5 বছর পার করতে পারবে, শেষ পর্যন্ত 24 পর্যন্তই থাকলো। 24 পর্যন্ত থাকলো। পরের নির্বাচন 24-এ নির্বাচন, 24-এর নির্বাচনে এসে আবার নিজেরা নির্বাচন করলো। মানে আমি নির্বাচন হিসেবে যেটা পরিচিত, সেই নির্বাচনের পরে তারা আবারও টিকে থাকবে, সেটা মানে মানুষের জন্য এটা অসহনীয় ছিল, মানুষ এটা নিতে পারছিল না। কিন্তু সেই এর আগে সড়ক আন্দোলন বলেন কিংবা বিএনপির বিভিন্ন আন্দোলন, বিএনপির নেতৃত্বে বিভিন্ন আন্দোলনে বারবারই সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু সেই সম্ভাবনাটা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারেনি। 7 তারিখেও এটা এমন মনে হচ্ছিল যে ইয়েস এবার হয়তো হবে, কিন্তু কেউ নিশ্চিত হতে পারছিল না। সেই নিশ্চয়তার জায়গাটা তখনই হয়েছে আবু সাইদ হত্যাকাণ্ডের পর, যখন দলে দলে মানুষ নেমে আসতে থাকে। বিশেষ করে আমি বারবার একটা কথা বলছি যে মেয়েদের সম্পৃক্ততা এই 24-এর আন্দোলনের সাফল্যের সবচেয়ে বড় একটি কারণ। এবং এমনভাবে শুধু শিক্ষার্থী ছেলে মেয়েরা না, তাদের অভিভাবকরা, বিশেষ করে মারা যখন নেমে আসে, সন্তান সাথে নিয়ে মারা নেমে আসে, তখন আসলে আর সরকারের এরকম স্বৈরাচারের টিকে থাকার কোনো সুযোগ থাকে না। এবং নারীর সম্পৃক্ততা, নারীর রাজপথে নামা বাংলাদেশের এই 5ই আগস্টের এই গণ অভ্যুত্থানের সবচেয়ে উল্লেখযোগ্য দিক, সবচেয়ে বড় শক্তি। এবং নারীর শক্তিতেই আসলে স্বৈরাচারের পতন হয়েছে, আমি সেটা বিশ্বাস করি এবং সেটাই মূল কারণ বলে মনে করি। জি, শামসুল আলম লিটন, যেটি 5 তারিখে বা 5ই আগস্টে এসে সরকারের পরিবর্তন হলো, যে জায়গা থেকে আন্দোলনটি শুরু হয়েছিল, কোটা আন্দোলন, এবং সবশেষ মানুষ যে নির্যাতন নিপীড়িত হচ্ছিলেন, মানুষের মৌলিক অধিকারগুলো ঠিক ছিল না, গুম খুন হচ্ছিল, নির্বাচন ঠিকমতো হচ্ছিল না, সেই জায়গা থেকে আন্দোলনটা ধীরে ধীরে অনেক বড় হয়েছে এবং সরকার পালিয়েছে। যে কারণে এই যে সাধারণ মানুষ, যেমনটি উনি বারবার বলছিলেন যে নারীরা নেমে এসেছে, শিশুরা নেমে এসেছে, ছাত্ররা নেমে এসেছে, সবাই ছিল এই আন্দোলনে, যে কারণে সবাই নেমে আসলো সাধারণ মানুষ, এই আন্দোলনের পরে এসে, আজকে এসে কি 2 বছর পরে এসে আপনার কাছে মনে হয় কিনা যে প্রয়োজনে মানুষ রাস্তায় নেমে এসেছিল যে ইনসাফের রাষ্ট্র কায়েম হবে, আমরা এখন আসলে সেই জায়গাটায় আছি কিনা 2 বছর পরে এসে? কি এই জায়গায় বলতে গেলে একটুখানি আরেকটু বলতে হবে, আরেকটি অংশকে আমরা মিস করেছি, সেটি হচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, এই আন্দোলন যে শুধু বৈষম্যের আন্দোলন ছিল না, কারণ ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সরকারি চাকরির মুখাপেক্ষী কখনো ছিল না এবং সেটা আমরা দেখতেও পাই না।
তাহলে তারা কি বৈষম্যের নিরসনের জন্য এসছে? তারা এসছে এর আগে যখন শুধু আবু সাঈদ হত্যার পরপরই আপনি দেখুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন বেরিয়ে এসছে তাদের উপর নির্বিচারে কিন্তু গুলি করা হয়েছে, হামলা করা হয়েছে এবং একের পর এক খুন করা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে। বেসরকারি বিশ্ববিদ্যালয়দের ছাত্রদেরকে পাখির মতো গুলি করে করে মারা হয়েছে। কত? প্রায় 30-এর মতো ছাত্রকে তখন হত্যা করা হয়েছে মাত্র 3-4 দিনের মধ্যে। এইটা সারা দেশে একটা জিনিস কানেক্ট করেছে যে এটা বৈষম্য না, এটা হচ্ছে রাষ্ট্রকে মানে যে শক্তি, একটা ভয়াবহ একটা শক্তি এই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য একেবারে নিরপরাধ যে ছেলে মেয়েগুলো কোনো রাজনৈতিক আন্দোলন করে না, তাদের কোনো ধরনের কোনো ইয়ে নাই, তাদেরকেও গুলি করে মেরেছে। গোপী সাহার মতো একটা বাচ্চা 6 বছরের একটা বাচ্চা জানালা দিয়ে হয়তো বিমানের উড়া দেখে দাঁড়িয়েছিল জানালা ধরে, সেই বাচ্চাটি যখন হেলিকপ্টার থেকে গুলি খেয়ে মরেছে তখন কিন্তু সারা দেশের বাচ্চাদের মাদের কাছে একটা মেসেজ গেল তার বাচ্চা কেউই আর নিরাপদ না এই শক্তির কাছে। এবং যখন শুধু পুলিশের গুলি না, ইউএনের হেলিকপ্টার দিয়ে গুলি করে করে মারা হচ্ছে, তখন মানুষ বুঝে গেল যে এই সরকারের কাছে যা কিছু আছে তার সব কিছু দিয়ে তারা ক্ষমতাকে অব্যাহত রাখবে। এখন আসুন যে আপনি যে বলছেন 2 বছর, এই 2 বছর কী ঘটেছে? এই 2 বছর একটা অন্তর্বর্তী দেখুন 15 বছরের ভয়াবহ দুঃশাসনের পরে এই ধরনের, কারণ প্রতিষ্ঠানগুলোকে তো ম্যাসাকার করা হচ্ছে, মিডিয়া ম্যাসাকার করা হচ্ছে, সেনাবাহিনীকে ম্যাসাকার করা হচ্ছে, পুলিশকে ম্যাসাকার, খুনি বাহিনীতে রূপান্তর করেছে পুলিশ এবং র্যাবকে, এবং এইভাবেই কলঙ্কিত করা হয়েছে সেনাবাহিনীর একাংশকে। সেনাবাহিনীর কিছু দুর্দান্ত ব্রিলিয়ান্ট অফিসারকে সেরা সেরা খুনির এরশাদ শিকদারের লেভেলের অথবা তার চেয়েও বড় বড় খুনির লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে। সো আমাদের যে দেশপ্রেমিক সেনাবাহিনী, আমাদের গর্বের যে পুলিশ, যারা 71-এ সব নির্মমভাবে শহীদ হয়েছিল, আমাদের যে গর্বের যে প্রতিষ্ঠানগুলো, যখন প্রশাসন সমস্ত পর্যায়ে লেভেল 4 or 5 লেয়ার পর্যন্ত দলীয় লোকদেরকে ঢুকিয়ে পুরো প্রশাসনকে কুক্ষিগত করে ফেলা, তখন এই রাষ্ট্রের মানুষ কিন্তু আসলে অনেকের বিশ্বাস হয়তো ছিল না শেখ হাসিনা কখনো যাবে কিনা, কারণ তিনি এমন একটা বুদ্ধিমতী মহিলা হিসেবে চিহ্নিত হয়েছেন। আমাদের গণমাধ্যমের কিছু ফ্যাসিবাদী সহযোগী, তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদাহরণ আছে যে এই ধরনের সাংবাদিকদের ফাঁসি হয়। সুতরাং আমাদের দেশে এখনও সাংবাদিকদের বিচার শুরু হয়নি, কিন্তু এই ফ্যাসিবাদী শক্তির উত্থানে এবং দীর্ঘ যে যাত্রায় গণমাধ্যমের ভূমিকাকে আদালতের উচিত ভালো করে দেখা, কারণ আমরা গণমাধ্যম কোনোভাবেই গর্বিত হতে পারবো না যখন সেই সাংবাদিকরা যারা গণহত্যা চালিয়ে যাওয়ার জন্য সেই ফ্যাসিবাদী প্রধানমন্ত্রীকে উৎসাহ জুগিয়েছেন এবং দ্বিগুণ উৎসাহে অথবা ত্রিগুণ উৎসাহে পর দিনগুলোতে রাস্তায় গুলিবর্ষণ আরও বেশি করে হয়েছে। সো আমি মনে করি 2 বছরের মধ্যে এগুলো সেটেল করার জন্য ইমিডিয়েটলি ট্রুথ অ্যান্ড কনসিলিয়েশনের মাধ্যমে খুনি এবং খুনির সহযোগীদের প্রপার জাস্টিস এনশিওর করে বিভাগীয় পর্যায়ে আইসিটি করে, সাংবাদিক হোক ডাক্তার, যেই ডাক্তার আবু সাঈদের ট্রিটমেন্টের জন্য বীরত্বের পরিচয় দিয়েছে যে তার ময়নাতদন্ত রিপোর্টের ক্ষেত্রে কোনো প্রলোভনে তিনি হননি, তিনি কিন্তু কম্প্রোমাইজড হননি, তাকে জাতীয় বীরের পুরস্কার দেওয়া হচ্ছে একজন পেশাজীবী। আর যেই পেশাজীবীরা অন্যায় অবিচার করেছে, শিশু হত্যায় ইন্ধন জুগিয়েছে, তাদেরকে অবশ্যই 302, 303 and 304-এ বিচারের কাঠগড়ায় নিয়ে প্রয়োজনে ফাঁসি পর্যন্ত দেওয়া যেতে পারে। সো এই 2 বছরে আমরা যদি খুব বেশি কিছু আশা করি তাহলে ভুল করা হবে, এই জন্য কারণ 15 বছরের ফ্যাসিবাদী শাসন সমস্ত 2 বছরে সব কাজ করা সম্ভব নয়, বাট জনগণকে বুঝতে হবে এবং দেখতে হবে এবং অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে সরকারকে যে প্রতিষ্ঠানগুলো সঠিক জায়গায় আসার ক্ষেত্রে যাত্রাগুলো শুরু হয়েছে কিনা। হাসনাইন খোদের আক্ষরিক সূচি যেটি আমি বলছিলাম বা উনিও বলছিলেন, এই যে আকাঙ্ক্ষা ছিল মানুষের মধ্যে, সবার যে অংশগ্রহণ, সেখানে বৈষম্য থাকবে না, সেখানে প্রত্যেকটা যে সমাজের যে অংশ, সেই অংশের যার যেটা প্রাপ্য সেটি পাবে, গুমখুন থাকবে না, যেটি আমরা সেই সময় দেখেছি। এগুলোর বিরুদ্ধেই তো মানুষ আসলে সবাই রাস্তায় নেমে এসেছিল। আমরা যেটা শুনছিলাম ওনার কাছেও, যে যদিও 2 বছর খুব বেশি সময় নয়, এর মধ্যে 18 মাস ছিল অন্তর্বর্তীকালীন সরকার এবং পরে নির্বাচিত হয়ে বিএনপি সরকার এসেছে। এই যে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার পথে আমরা কতটুকু হাঁটছি বা এগোচ্ছি বা শুরু করেছি কিনা আমরা? মানে আমি গত 2 বছরের মধ্যে আমি একটা কথা বলবো যে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। বিশেষ করে আমরা এর আগে 3বার তত্ত্বাবধায়ক সরকার দেখেছি। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ছিল মাত্র 3 মাস। তাদের দায়িত্ব ছিল যে তারা নির্বাচনটা করে দিয়ে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করে দিয়ে রাষ্ট্র ক্ষমতা রাজনৈতিক দলের কাছে হস্তান্তর করে দিয়ে, নির্বাচিত সংসদের কাছে হস্তান্তর করে দিয়ে তারা ফিরে গেছেন। কিন্তু এই সরকার, অন্তর্বর্তী সরকার যেহেতু 18 মাস ছিল, তারা আসলে অনেক বড়
এজেন্ডা নিয়ে অনেক বড় দায়িত্ব নিয়ে এসেছিল, দায়িত্বের কথা বলেছিল যে আমরা তাদের অনেক তিনটা কিছু মূল করব। দায়িত্ব ছিল হ্যাঁ, আসলে। তাদের যে দায়িত্বের কথা তারা বলেছিল শেষ পর্যন্ত তারা কতটা ডেলিভার করতে পেরেছে আমি আসলে কনভিন্স না। ইয়েস, নির্বাচন সুষ্ঠু সুন্দর হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে, সেটা হচ্ছে তাদের শেষ পর্যায়ে এসে তারা একটা সাফল্যের পরিচয় দিয়েছে। কিন্তু এর আগের যে এত 1.5 বছর সময় তারা আসলে কি করেছে বা কতটা করেছে, যতটা হওয়া উচিত ছিল সেই জায়গাটাই আমি মনে করি যে সেই দায়িত্ব পালনের প্রফেসর ইউনূসের সরকারের সেই পর্যায়ে সাফল্য আমরা দেখিনি। না, কিন্তু এখানে তিনটে তো বড় দায়িত্ব ছিল, সেখানে তার মধ্যে একটি নির্বাচন, যেটা হ্যাঁ, আপনি বললেন, নির্বাচন, সংস্কার, হ্যাঁ, এবং বিচার শুরু হয়েছিল, কিন্তু যেই মাত্রায় জিনিসটা এগিয়ে নেওয়া উচিত ছিল, কিংবা সংস্কারের ক্ষেত্রে আসলে আমরা অনেক কিছু দেখেছি যে সংস্কারের ক্ষেত্রে যে দীর্ঘ আলোচনা, যে কালক্ষেপণ এবং শেষ পর্যন্ত এসে যে পরিস্থিতিতে তৈরি করা, এবং তাতে আমার মনে হচ্ছে যে এখানে অনেক শূন্যতা আছে, অনেক গ্যাপ রয়ে গেছে। সো এই সংসদ, একটা নির্বাচিত সংসদ এবং এই আন্দোলনের ফসল, এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি, এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি, এবং সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতে চাই যে এই সরকার আসলে সঠিক পথে আছে কিনা। আমরা এখন পর্যন্ত সরকারকে নিয়ে খুবই আশাবাদী এবং খুব ইতিবাচকভাবেই সরকার একটি সত্যিকারের জনগণের রাষ্ট্র কায়েম করার জন্য, এটি কল্যাণমূলক রাষ্ট্র কায়েম করার জন্য এবং প্রতিশোধ প্রতিহিংসার জায়গা থেকে বের হয়েছে সব মানুষের বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ বলে যে স্লোগান দিচ্ছে, সেই স্লোগানটাকে সামনে রেখেই সরকার এগিয়ে যাচ্ছে। এটা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। আমরা আশা করছি যে এই ধারা সরকার। আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, তার আগে শামসুল আলম লিটন, আপনাকে একটি প্রশ্ন রেখে যেতে চাই। জুলাই মাস, এখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি ঘোষণা করেছে, একই সঙ্গে এনসিপি তারা তাদের পদযাত্রা শুরু করেছে। আমি একটু সমসাময়িক বিষয়েও আসবো, যে তাদের পদযাত্রায় গতকাল সাভারে আমরা দেখেছি একটি ককটেল বিস্ফোরণ হয়েছে, এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। আমরা একটু বিরতির পরে সে আপনার কাছ থেকে জানতে চাইবো। প্রিয় দর্শক, ইসমানী মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা আলোচনা করছিলাম জুলাই অভ্যুত্থানের দিনলিপি দেশে এবং বিদেশে। আমার একটি প্রশ্ন ছিল আপনার কাছে বিরতির আগে, কিন্তু আমি আরেকটু আপনাকে অ্যাড করতে চাই সেই প্রশ্নটির সাথে, যে আন্দোলনটি জুলাইতে যখন শুরু হলো এবং একই সঙ্গে আমাদের যারা বিদেশে কর্মরত আছেন, বিভিন্ন ভাই বোনেরা বিদেশে কাজ করেন, বিশেষ করে আপনার মিডল ইস্ট বলেন বা অন্যান্য দেশগুলোতে, সেখান থেকেও কিন্তু একটা বড় ধরনের সাপোর্ট ছিল সেই আন্দোলনে। আমরা দেখেছি যে যারা সেখানে কাজ করছিলেন তারা সেখানে মিছিল মিটিং করছিলেন, আপনিও বিদেশে ছিলেন, এবং রেমিটেন্স কিন্তু সেই সময় বন্ধ হয়ে গিয়েছিল। আপনি যদি একটু ছোট করে এই বিষয়টি একটু বলে যান। জি, অবশ্যই বিদেশে যে আন্দোলনটি হয়েছে এটা সেই সময় তীব্র আকার ধারণ করে। রেমিটেন্স বন্ধ অনেক বড় একটা প্রতিক্রিয়া তৈরি করে সরকারের ভিতরে, এমন প্রতিক্রিয়া তৈরি করে যে সরকার আবেদন জানাতে বাধ্য হয় প্রবাসীদের প্রতি যে আপনারা রেমিটেন্স পাঠাতে থাকুন এবং দেশের জন্য আপনারা অনেক ভূমিকা রেখেছেন, আপনারা আরও ভূমিকা রাখুন। বিনয়ের অত্যন্ত কাতর কণ্ঠে সরকার যখন আবেদন শুরু করে, তখন প্রবাসীরা বুঝতে পারে তাদের রেমিটেন্স স্ট্রাইকের যে অঘোষিত কর্মসূচি সেটি সফল হচ্ছে। যদিও আমরা বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছিল, কিন্তু রেমিটেন্সের সঙ্গে অনেক সেন্সিটিভিটি জড়িত, অনেক মানুষের চিকিৎসা, অনেক মানুষের অনেক জরুরি, অনেক প্রয়োজনীয় রেমিটেন্সের। সো আমরা বলেছি একান্ত জরুরি অবস্থা ছাড়া যাতে রেমিটেন্স বন্ধ রাখা হয় আপাতত অন্যান্য ক্ষেত্রে। যাই হোক, এটার পাশাপাশি আপনাকে বলতে পারি প্রবাসীদের একটি বড় অংশ একেবারে নিউজিল্যান্ড থেকে কানাডা পর্যন্ত এমন কোনো দেশ নেই, আমাদের প্রায় 120-25টা দেশে আমাদের লোক আছে, সেখানে যেখানে 1000 লোক আছে সেখানে পর্যন্ত আন্দোলন হয়েছে। আমরা যে প্রকাশনাটি করেছি সেখানে আমরা দেখেছি 70 কান্ট্রিজের আমরা সচিত্র সমস্ত তথ্য পেয়েছি। সো আমার মনে হয় এত বড় আন্দোলন বিদেশে কখনো হয়নি। এবং সেই সময় ইউনাইটেড আরব এমিরেটসে কিন্তু অনেক মানুষকে গ্রেফতার করা হয়েছে। তারা জানতো যে ওই জায়গায় আন্দোলন ওইভাবে করা যায় না, কারণ ওখানে রাজতন্ত্র শাসিত। তারা যে কোনো আন্দোলনকেই তারা অন্য চোখে দেখে, তাদের নিজেদের নিরাপত্তা এবং তাদের যে ল অ্যান্ড অর্ডার নিজস্ব, সেটার জন্য। তো অন্য দেশের নিরাপত্তার জন্য তারা কিন্তু সেই ঝুঁকি নিয়েই তারা কারণটা কি? কারণটা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো এবং এই যে সন্তানদেরকে মেরে ফেলা হচ্ছে, ভাইদেরকে, কার ভাই কার বোন কে কোথায়, একটা অত্যন্ত বিশ্বব্যাপী একটা চরম একটা হতাশা, ক্ষোভ একটা বিরাজ করতে শুরু করলো। আমরা যে কথাটি বলছিলাম এবং আমরা অনেকে যারা পেশাদার ছিলাম
আমি তো আপনাকে বলেছি আমি সেই মানবাধিকার আন্দোলনের মুখপাত্র ছিলাম, এবং আমরা দেখেছি সেই কাজটা করতে ট্রাফলগার স্কোয়ারে 48 ঘন্টার নোটিসে, যেখানে ইংল্যান্ডে আমরা 2 মাসের নোটিসেও কখনো 2000 লোকের সমাবেশ করতে পারি না, বিগত আন্দোলনগুলোতে দেখেছি। মাত্র 48 ঘন্টার নোটিসে সেখানে প্রায় 30,000 লোকের সমাবেশ ঘটেছে। নারী শিশু সবাই প্লেকার্ড নিয়ে চলে এসছে, আমার সন্তানকে হত্যা করা যাবে না। এই সমস্ত কোনো রাজনৈতিক দল না, সমস্ত। যদিও আমরা সেই সময় একটা জিনিস খেয়াল করেছি, আজকের যে প্রধানমন্ত্রী তিনি কিন্তু নেপথ্যে থেকে প্রতিটা আন্দোলনকে সমর্থন করে গেছেন। তিনি আমাদেরকে বলেছেন অরাজনৈতিকভাবে সেখানে কোনো রাজনীতির দরকার নেই, আমার দলের অন্যান্য দলের সবাই সেখানে যাবে, আপনাদের কেমন সমর্থন প্রয়োজন, আপনারা কতভাবে জিনিসটাই করছেন। অর্থাৎ তিনি সার্বক্ষণিকভাবে এগুলোকে কিন্তু করছিলেন, মনিটর করছিলেন, সাপোর্ট করে যাচ্ছিলেন, কোন ধরনের সাপোর্ট দরকার মানবাধিকার গ্রুপকে, সবাইকে। তা আজকে বিদেশে প্রবাসীদের যে অসামান্য ভূমিকা, তার একটা রিফ্লেকশন তারা ভোট দিতে শুরু করেছে। এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের একটা সাকসেস। ভবিষ্যতে সেটা আরও এক্সপান্ড হবে। এবং আপনি যেটি বলেছিলেন আন্দোলন নির্বাচন, বিচার এবং সংস্কার, নির্বাচনটি করেছেন একটা সুষম সুন্দর একটি নির্বাচন করেছেন, কোনো এক্সাগারেশন হয় না, 59 পয়েন্ট সামথিং অর্থাৎ ভোট দিয়েছে। অনেকে বলে আওয়ামী লীগের লোকেরা ভোট দেয় না, আওয়ামী লীগের লোকেরা ভোট না দিলে 20-25% লোক ভোট দেয় না বিভিন্ন কারণে, বার্ধক্য, আউট অ্যান্ড ইন ইত্যাদি ইত্যাদি কারণে। 25% যদি বাদ দেয় তাহলে 75%, 60% ভোট দিয়েছে, আর মাত্র 15% বাকি রইল। আওয়ামী লীগের ভোট তো 30-35%, তার মানে 20% লোক আওয়ামী লীগের ভোট দিয়েছে, আর 10-15% তারা কেন ভোট দেয়নি, অথবা তারা আস্তে আস্তে নাজি দল, যেভাবে জার্মানির 1 নম্বর দল, সেই নাজি দল যেভাবে হারিয়ে গেছে, এবং ইউরোপে যাতে কোথাও নাজি দল তৈরি হতে না পারে, কোনো সিম্বল, কোনো স্লোগান ইত্যাদি যেন ব্যবহার না হতে পারে, এবং ঘরের মধ্যে আলোচনা করলেও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কী কারণে? দল সমস্যা না, আওয়ামী লীগকে তো কেউ কোনোদিন নিষিদ্ধ করতে বলে নাই। জুলাই আগস্টে যে ঘটনাটা ঘটেছে, সেখানে একটি দলের শাসন যখন নৈতিক যে শাসনটি, নৈতিক যে অস্ত্রটি, সেটিকে সশস্ত্রভাবে জনগণ দমনের কাজে ব্যবহার করা হয়, এবং এটা রাজনৈতিক কর্মসূচি হিসেবে ডিক্লেয়ার করা হয়। প্রতিবারই বলা হয়েছে মুক্তিযুদ্ধেরকে ধ্বংস করা শক্তি দেশদ্রোহী, তাদেরকে নির্মূল করতে হবে, অর্থাৎ এটা রাজনৈতিক কর্মসূচি। সো ইন্টারন্যাশনাল রেফারেন্স আছে। কোনো দল যদি এই কথা তো তাদের সংবিধানে নাই, এবং এই কথাটি হচ্ছে আন্তর্জাতিক ক্রাইম, অর্থাৎ কোনো গোষ্ঠীকে বিশ্বাসের জন্য নির্মূল করে দেওয়া। সো আজকে আওয়ামী লীগকে নিয়ে যারা কান্না করেন, আমি দুঃখিত, তারা আওয়ামী লীগের গণহত্যার সহযোগী হিসেবে চিহ্নিত করে তাদেরকে এই কথাগুলো বলতে হচ্ছে, এবং আমাদেরকে আন্তর্জাতিক রেফারেন্স দিয়ে বলতে হবে, কোনো সাংবাদিক, কোনো চিকিৎসক, কোনো ইঞ্জিনিয়ার, অথবা তিনি যেই হন না কেন, কোনো গণহত্যাকে সমর্থন করলে তিনি তার সমাজ এবং আন্তর্জাতিক শান্তির জন্য বিপজ্জনক। তিনি যেখানেই যাবেন তিনি গণহত্যাকে সমর্থন করবেন। সো এই জন্যই ইন্টারন্যাশনাল রেফারেন্স হচ্ছে, শুধু কোনো একটি দেশে যদি মানবতা বিরোধী অপরাধ হয়, সে অপরাধীরা সেই সমাজের জন্য বিপজ্জনক নয়। আজকে আওয়ামী লীগের যারা বিপুল অর্থ নিয়ে ইংল্যান্ডে অথবা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তারা এই অবৈধ অর্থকে মাদক এবং বিভিন্ন কাজে ব্যবহার করবেন, সুতরাং ওই সমাজের জন্য তারা বিপজ্জনক। জি লিটন ভাই, আমার যে প্রশ্নটি ছিল এটা পরে এসে আপনার কাছ থেকে একটু শুনবো। আমরা একটু হাসনাইন খুরশিদ সূচি আপনার কাছ থেকে একই বিষয়টা জানতে চাই, যে আমাদের যে প্রবাসী ভাই বোনেরা তারা যেভাবে নেমে গেলেন, আন্দোলন করলেন, বিদেশে বসে রেমিটেন্স বন্ধ করে দিলেন, এবং আমরা ইউএইতে দেখেছি যে তারা আন্দোলন করার কারণে অনেকেই গ্রেফতার হয়েছেন, যদিও পরে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপে তাদের অনেকেই ছেড়ে দেওয়া হয়েছে। সেই সময় আমরা একটু ছোট করে তাদের অবদানটা জানতে চাই। নিঃসন্দেহে প্রবাসীদের অসাধারণ অবদান ছিল এই আন্দোলনে, এবং আমরা সবসময়ই আমাদের প্রবাসীদেরকে দেশের জন্য সোচ্চার দেখেছি। আমি একটু অন্য প্রসঙ্গে আর একটু পেছনে যদি যাই, মুক্তিযুদ্ধের সময় কিন্তু আমাদের প্রবাসীরা অসাধারণ ভূমিকা রেখেছিলেন, এবং যখনই বাংলাদেশ সংকটে পড়েছে তখনই প্রবাসীরা অসাধারণ ভূমিকা রেখেছে। এবং মুক্তিযুদ্ধের সময় তখন হয়তো প্রবাসীর সংখ্যা কম ছিল, রেমিটেন্স এই পরিমাণে আসতো না, রেমিটেন্সের উপরে বাংলাদেশের অর্থনীতির সেই মাত্রায় নির্ভরতা ছিল না। কিন্তু এবার যেটা হয়েছে যে সব দেশে, বিশ্বের যত দেশে বাংলাদেশের মানুষ আছে সব জায়গাতেই প্রতিবাদ হয়েছে। একটু আগে লিটন ভাই বলছিলেন যে 70টি দেশে মানুষের প্রতিবাদের প্রামাণ্য দলিল তারা সংগ্রহ করেছেন, এবং মানুষ কিন্তু কোনো রকম দ্বিধা করেনি। আইন অ্যালাউ করে কি করে না, আমাকে জেলে যেতে হবে কি হবে না, আমার ভিসা থাকবে কি থাকবে না, আমি কি শাস্তি পাবো, কোনো কিছুই ভয়ই মানুষকে সামান্যতম বিচলিত করতে পারেনি, ঠিকই রাখতে পারেনি। মানুষ কিন্তু রাস্তায় নেমেছে, এবং প্রবাসী রাস্তায় নেমেছে, এবং সেটার কারণ ছিল একটাই, প্রত্যেকটা মানুষ যারা প্রবাসী বাস করছেন তারা তাদের পরিবারের, তাদের সন্তানদের, তাদের মা বাবার, তাদের ভাই বোনের জীবনের নিরাপত্তা, সবাই আসলে নিপীড়নের শিকার ছিলেন, সবাই নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। আমরা
আমরা যদি একটু সমসাময়িক বিষয়ে আসি, এই যে প্রত্যেকটি দলের রাজনৈতিক দলগুলোই তাদের সমাবেশ করছে, সমাবেশ মানে তারা কর্মসূচি ঘোষণা করেছে, বিভিন্ন জায়গায় করছে এবং এনসিপি পদযাত্রা শুরু করেছে। আমরা যদি একটু জানতে চাই যে গতকালকে এনসিপির যে পদযাত্রাটি ছিল সেখানে ককটেল বিস্ফোরণ হয়েছে এবং সেটা নিয়ে নানান রকম কথা হচ্ছে। এনসিপির নেতারাও বলছেন যে এটা সরকার পরিকল্পিতভাবে করেছে, প্রধানমন্ত্রীর কথাও বলছেন যে এটা তিনিও জানেন, এবং যদিও আজকে দুজনকে গ্রেফতার করা হয়েছে, যুবলীগের একজন নেতা এবং কর্মীকে, তারা রিমান্ডে আছেন এবং রিমান্ড থেকে সম্ভবত জেলে পাঠানো হয়েছে। যদি একটু বলতে চাই যে এনসিপির নেতারা যেটা বলছেন, মানে সরকারকে সরাসরি দোষ দিচ্ছেন, আপনার কাছে কি মনে হয় কেন এটা সরকারের লাভ কি? হয়তো রাজনীতিক। আমি একটা জায়গায় আসতে চাই যে যারাই জুলাই আন্দোলনের সাথে ছিলেন, সেটা যেই দলই করেন না কেন, জুলাইয়ের প্রশ্নে আসলে সবার ঐক্যবদ্ধ থাকা উচিত। সেখানে রাজনৈতিক বিভাজন, যাতে জুলাইয়ের যে লক্ষ্য, যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন, সেই স্বপ্নকে যাতে কোনোভাবেই রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি, দল, গোষ্ঠী কেউ যাতে সেটা থেকে বিচ্যুত না হন বা বিরস্ত না করেন। আমরা অনেক বছর পরে একটা গণতান্ত্রিক সরকার পেয়েছি, একটি সত্যিকার অর্থে নির্বাচিত সংসদ পেয়েছি, এবং এই সংসদ, এই সরকারের কাছে আমাদের সবার প্রত্যাশা অনেক। এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের জন্য ভয়াবহ বিপর্যয় হবে। এই সংসদ যদি ব্যর্থ হয় বাংলাদেশের জন্য ভয়াবহ বিপর্যয় হবে। সো আমরা আপনি বলছেন যে এই বক্তব্যগুলো আসলে রাজনৈতিক, নিঃসন্দেহে রাজনৈতিক বক্তব্য, কারণ এইটা আমরা এমন কোনো প্রমাণ বা এমন কোনো লক্ষণ আমরা দেখি না যে এটার জন্য সরকারি দলকে বা সরকারকে অভিযুক্ত করা যেতে পারে। তো সেরকম প্রমাণ যদি সামনে আসে তখন সেটা নিয়ে কথা বলা যাবে, কিন্তু এখন পর্যন্ত যেমন হচ্ছে পুরোটি রাজনৈতিক। জি, শামসুল আলম লিটন, প্রশ্নটা আপনার কাছে বিরতির আগেই করেছিলাম আসলে, যে ছোট করে বলে দিতে হলে হ্যাঁ, একই সঙ্গে যেটি সরকারকে দোষারোপ করা হচ্ছে এবং বলা হচ্ছে সেখানে সেই সময় ইলেকট্রিসিটি ছিল না, এই জন্যই তারা বলছেন যে এটা পরিকল্পিতভাবে করা। সরকার কি কারণে করবে, মানে আপনার কাছে কি মনে হয় সরকারের এখানে কি লাভ? তারা সম্ভবত সরকারের দায় হিসেবে ইঙ্গিত করেছে, দায় হিসেবে। হ্যাঁ, সরকারের লোকেরা করেছে, এই কথাটি সরাসরি বলেনি, কারণ আমি গতকালকে দুটি টক শোতে শুনছিলাম, আর সেখানে এনসিপির একজন ইয়াং তরুণ নেতা বলছিলেন যে দুটো প্রশ্ন তুলেছেন। একটা হচ্ছে যে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানে সারা দেশে বিভিন্ন ধরনের তৎপরতা অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, সুতরাং এই জনসভাটির নিরাপত্তার দিকে সরকারের খেয়াল রাখা দরকার ছিল, এই ক্ষেত্রে সরকার দায় এড়াতে পারে না, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যে বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে এই যে ককটেল বিস্ফোরণ, এটা সম্পর্কযুক্ত কিনা অথবা সম্পর্কমুক্ত কিনা সেটা প্রপার তদন্তের মধ্যে বের করে আনা দরকার এবং দায়ীদেরকে গ্রেফতার করা দরকার। আমি মনে করি যে রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক দল কী দেবে সেটা তাদের নিজস্ব বিষয়, এবং এটা এক্সারসাইজ করার জন্যই আমাদের গণতন্ত্র দরকার, এবং সেই গণতন্ত্রের আমরা প্রবেশ করেছি এবং সামনের দিকে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা আসলে করতে হবে প্র্যাকটিসের মধ্য দিয়ে। এটা ভোটের মধ্যে এমনি গণতন্ত্র চলে আসবে না। কিন্তু একটা দুঃখজনক ব্যাপার অবশ্যই আছে, যেই জুলাই সনদ এবং যেই রক্তের গঙ্গার উপর দিয়ে এই সংসদ প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে কেন জুলাই সনদের বিতর্কটি হবে না, সেখানে কেন গণভোটের বিতর্কটি হবে না? দিনের পর দিন ব্যাপী চলবে এবং জনগণের প্রতিনিধিরা এখানে অংশগ্রহণ করবে। চলেছে তো অনেক বিতর্ক, না, এটা সেশন আকারে নিতে হবে, যাতে দেখুন বিচারের ব্যাপারে একটা কথা আছে, সুষ্ঠু বিচার হলেই চলবে না, সেটা দেখতে হবে। এটা মানে জনগণকে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে হবে বিচারের প্রক্রিয়াটি। ঠিক এ কারণেই কিন্তু যে কোনো জুডিশিয়াল প্রসেস দেখবেন ওপেন কোর্টে হয়, এবং সংসদকেও এই ব্যাপারটি নিয়ে, যেমন যেটা হচ্ছে গণভোটকে সরকার যে কথাটি বলছেন, এখন বিরোধী দল যে কথা, এই কথাগুলো কিন্তু এখন গণভোট এবং যে জুলাই সনদ, এটা নিয়েই কিন্তু বিরোধী দল এখন করছে, যে পদযাত্রা করছে। এই পদযাত্রাটি তাহলে সংসদের ভেতরে এনাফ আলোচনা যদি হতো, তাহলে কিন্তু মানুষ কিন্তু পার্টিগুলোকে ধরতো যে আপনারা ওটা নিয়ে তো পার্লামেন্টে এনাফ আলোচনা করছেন এবং আরও আলোচনা করবেন শুনছি, তাহলে আপনারা দুর্নীতি হচ্ছে ওটা থামানোর জন্য কেন করছেন না, বিদ্যুৎ নিয়ে কেন করছেন না, কেন আমাদের যে আগামী 10 বছর পরে বিদ্যুতের কী হবে, ইন্ডাস্ট্রির কী হবে, আমাদের শ্রমিকগুলো বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিক কলকারখানা, সেই কলকারখানা চালুর ব্যাপারে আপনারা কেন কথা বলছেন না? মূলত সরকারের ভেতরে কি এমন কোনো তৎপরতা আছে যেটা বিরোধী দলকে শক্তিশালী করে দেবে? সেটা গণতন্ত্রের জন্য ভালো, কিন্তু সরকারের জন্য কি ভালো? ডেফিনেটলি না। কারণ জুলাই সনদ এবং যেই গণভোট, এই দুটি ব্যাপারে কিন্তু বক্তব্যগুলো সবই কিন্তু বিএনপির ম্যানিফেস্টোতে আছে এবং খুব স্পষ্ট করে আছে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, মেয়াদ কমানো, এটা বিএনপির কর্মসূচির মধ্যেই ছিল। এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার। আক্তার হোসেন বলেছেন বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে। হ্যাঁ, এটা তো সংসদ যখন, দেখুন, সংসদ যখন উত্তপ্ত থাকবে
এইসব জরুরি আলোচনায় সরকার যে তার অবস্থান চেঞ্জ করেছে, এটা কিন্তু জনগণের সঙ্গে সংসদে স্পষ্টভাবে আলোচনার মাধ্যমে নতুন একটি রেজলিউশনে যেতে হবে। এই সেশনগুলো যখন চলতে থাকবে, বিরোধী দল কিন্তু ঠিকই জানে তার কাছে ভোট আছে 76, সুতরাং সে কোনোদিন আশা করে না আলোচনা শেষে সে ভোটে জয়যুক্ত হবে, কিন্তু কোনো চলচাতুরি করা যাবে না। গণতন্ত্র কিন্তু মানুষের যে বাকস্বাধীনতাকে উন্মুক্ত করে দিয়েছে, যেটা এই প্রধানমন্ত্রী তারেক রহমান 17 বছর নির্যাতন সহ্য করে আবার এক্সাইলে ছিলেন যে গণতন্ত্রের জন্য। জনরায়ের কথা বলেছেন যে এই জুলাই সনদ যেটা, সেটাও তিনি বাস্তবায়ন করবেন অক্ষরে অক্ষরে, উনি বলেছেন। সময় চেয়েছেন, প্রসেসের মধ্যে সমস্যাটা হয়েছে, এটা নিয়ে তো আলোচনা করতে হবে, জনগণ জানতে হবে যে এই ব্যাপারে বিরোধী দলের কিন্তু একটু বড় প্রেসার আছে। যেমন আজকেও বলা হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের প্রয়োজনে আরেকটি বিপ্লবের হুঁশিয়ারি 11 দল থেকে বলা হয়েছে। আমরা বিরতির পরে এসে আবারও কথা বলবো, যে আমরা আবারও বিরতির পরে এসে কথা বলবো। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার নিচ্ছে আরো একটু ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা কথা বলছিলাম জুলাই অভ্যুত্থানের দিনলিপি দেশে এবং বিদেশে। আমাদের সঙ্গে আলোচনা আছেন হাসনাত খুরশেদ সূচি, সিইও এশিয়ান টেলিভিশন, এবং শামসুল আলম লিটন, মানবাধিকার কর্মী ও শিক্ষাবিদ, চেয়ারম্যান অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ট্রাস্ট। আমি আবারও যেতে চাই হাসনাত খুরশেদ সূচি আপনার কাছে। আমরা একটু চট্টগ্রাম নিয়ে আলোচনা করতে চাই, সাথে ঢাকাও থাকবে। আমরা যে বিষয়টা একটু বলতে চাচ্ছি, এই যে চট্টগ্রামের জলাবদ্ধতা এবং ঢাকা সিটিতেও একই সঙ্গে জলাবদ্ধতা, এখন যদি আমরা দেখি যে বৃষ্টি হলেই অনেক জলাবদ্ধতা হচ্ছে, পাহাড় ধসে, আজকেও মনে হয় 6 জন মারা গিয়েছে চট্টগ্রামে পাহাড় ধসে। এই যে জলাবদ্ধতা আমরা ঠিক করতে পারছি না, বিভিন্ন বাজেট হচ্ছে, যদিও চট্টগ্রামের মেয়র বলেছিলেন যে প্রধানমন্ত্রী স্বয়ং এটা তদারকি করছেন বলেই এবার চট্টগ্রামে খুব একটা বন্যা হয়নি বা জলাবদ্ধতা হয়নি। একটু কিভাবে ব্যাখ্যা করবেন, এটা কি আমরা আসলে পারবো এই বিশাল এই যে মানে সমস্যা থেকে উতরে যেতে? এটা খুব সহজ না কিন্তু, কারণ ঢাকা শহরে যেইভাবে মানে ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে ঢাকার পরিবেশ, পাশে নদীগুলো নষ্ট হয়ে যাওয়া, সব কিছু মিলে যে ঢাকায় যেমন পানির সংকট প্রচণ্ড, জলাবদ্ধতার সংকট হয়, চট্টগ্রামে তার চেয়ে অনেক বেশি হয়। চট্টগ্রামে বছরের পর বছর ধরে আমরা জলাবদ্ধতা দেখে আসছি। এই সরকারের কয়েক মাসে সব বদলে যাবে এটা আমরা আশা করি না, কিন্তু আমরা যেটা আশা করি সেটা হচ্ছে যে সত্যিকার অর্থেই যে আমাদের পরিবেশ নিশ্চিত হবে, আমরা পরিবেশকে প্রাধান্য দিয়ে, মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে সরকার তার ভবিষ্যৎ কর্মসূচিগুলি ঠিক করবে। মানুষের যে অপরিহার্য প্রয়োজন সেটা হচ্ছে যে মানুষের প্রথম প্রয়োজন হচ্ছে কাজের সংস্থান করা, কর্মসংস্থানকে প্রাধান্য দিয়ে সরকার তার অর্থনীতি সাজাবে, দেশের অর্থনীতি সাজাবে। মানুষের যে আকাঙ্ক্ষাগুলো, যে পানির জলাবদ্ধতার সমস্যা যেমন আছে, আরও হাজার রকমের সমস্যা আছে, মানুষের সমস্যাগুলোকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে এবং সত্যিকার অর্থেই বাংলাদেশকে সবার আগে রেখে প্রত্যেকটা পরিকল্পনা করবে এবং সেগুলো বাস্তবায়নের দিকে সরকার এগিয়ে যাবে। আমি একটু ছোট করেই শুনবো শামসুল আলম লিটন আপনার কাছেও। যেমন যদি বলি চট্টগ্রামে, সেখানে পাহাড় ধসে প্রায় 6 জনের মতো মারা গিয়েছেন, এবং চট্টগ্রাম ও রাঙ্গামাটি আগামীকালের এইচএসসি যে পরীক্ষা সেটিও স্থগিত করা হয়েছে। এবং এখন যদিও আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে বৃষ্টির পরিমাণটাও আসলে আগের থেকে খুব অল্প সময়ে অনেক বেশি হচ্ছে, কিন্তু জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি? সিটি কর্পোরেশনে কিন্তু বড় বড় বাজেটগুলো হচ্ছেই জলাবদ্ধতায়, এবং নির্বাচনে চিটাগং সিটি কর্পোরেশন, সেখানে নির্বাচনের যে একটি ম্যানিফেস্টো থাকে সেখানে প্রথমেই থাকে জলাবদ্ধতার কথা। হ্যাঁ, আপনি যে পাহাড় ধসের কথা বললেন, এটা আসলে একটা প্রাকৃতিক দুর্যোগ, এটা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় হয়ে থাকে, এবং আমাদের দেশেও এটা প্রায় আমরা দেখি বিভিন্ন জায়গায়। তবে পাহাড় ধসের ব্যাপারে স্থানীয় সরকার, ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং অন্যান্য যে কর্পোরেশনের যে ইঞ্জিনিয়ারিং বিভাগ, তাদের কিন্তু কতগুলো মাস্টার প্ল্যানের মধ্যে এই আশঙ্কাগুলো কোন কোন এলাকায়, এগুলোর ব্যাপারে অনেক জায়গায় আপনারা দেখবেন যে স্টোন দিয়ে অথবা বিভিন্ন ধরনের কাঠামো দিয়ে পাহাড়কে করা হয়, অবরুদ্ধ করা হয় আর কি। তো এইটার ব্যাপারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আগামী দিনে আরও সতর্ক হবে, এবং ইস্যুগুলোর কথা বলছিলেন সচিবে, যেটা আসলে একটা নগরে অথবা একটা অংশে, একটা ওয়ার্ডে প্রত্যেকটি এবং মানুষের জীবনে পারিপার্শ্বিকতায় অনেক সংকট আছে। এই সংকটগুলো আমরা অ্যাড্রেস কিন্তু সরকার করবে এই কথাটা কিন্তু রাইট না, সরকার করবে না, কারণ সরকারের অনেক মেশিনারিজ আছে, এবং যেগুলোর বেশিরভাগই হচ্ছে আধা সরকারি। আপনি স্থানীয় সরকার কারা? তারা হচ্ছে নির্বাচিত শক্তি, তারা কিন্তু সরকারি কর্মচারী না, এবং তারা আমাদের নাগরিকত্বের সনদ দিবে, তারা আমাদের মৃত্যুর সনদ দিবে স্বজনদের, এবং তারা আরও অনেক কাজ করবে, প্রচুর কাজ। এখন যে এই যে আমরা গণতন্ত্রে আসলাম, এখন
আমরা প্রায় 1 বছর মানে এই সরকার আসার প্রায় 10 মাস পরে গিয়ে স্থানীয় সরকার হবে, না এটা হলো না। স্থানীয় সরকারটি অক্টোবর মাস থেকে দরকার ছিল, নির্বাচন শুরু হওয়ার কথা, ইউনিয়ন পরিষদ নির্বাচন, অনেক এবং যুক্তি আছে। তারপর থেকে 1 বছরের মধ্যে শেষ করার কথা। আজকে আমরা 1 বছর পর্যন্ত আমাদের অনেক আসলে লম্বা সময়, আমাদের কারণ ইউনিয়ন পরিষদ, তারপরে পৌরসভা, উপজেলা এবং সিটি কর্পোরেশন। দেখুন একটা জিনিস কি, আমি একটা সহজ কথা বলি, আমরা তো ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির কথা বলি, তো ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিতে যে শহরে আমি গত 22 বছর যাবত আছি, সেই শহরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 17-18 বছর যাবত ছিলেন। দেখুন গত 6 বছরের মধ্যে 4 জন প্রধানমন্ত্রী গেছে এবং বেশ কয়েকবার নির্বাচন হয়েছে, কিন্তু কোনো মানে এটা রুটিন, এটা ডেমোক্রেটিক প্রসেস। এটার জন্য হই হুল্লোড় 10 মাস অপেক্ষা করতে হবে আমাকে স্থানীয় সরকারের জন্য, আবার পরবর্তী 10 মাস পর্যন্ত চলবে। এর মধ্যে সারা দেশে যে মিলিয়ন যে সংকট হবে, এগুলো কিন্তু জাতীয় জীবনে একটা বড় ধরনের অসন্তোষ তৈরি করে, একটা বড় ধরনের অসুবিধা তৈরি করে। নিশ্চয়ই আমরা আশা করব যত দ্রুত সম্ভব সরকার নির্বাচনের ব্যবস্থা করবে। নির্বাচনটা একটা রুটিনের মধ্যে থাকবে, যেমন ঈদ যেমন রুটিনের মধ্যে থাকে। আমরা একটু লিটন ভাই আরেকটু অ্যাড করতে চাই আপনার কাছে। আমরা যেহেতু প্রবাসীদের নিয়ে কথা বলছিলাম, কিছুদিন আগেই সরকার প্রধান তিনি মালয়েশিয়া হয়ে চায়না সফর করে আসলেন। আজকে আমরা যে খবরটি শুনলাম যে প্রবাসী কল্যাণের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন যে মালয়েশিয়ার শ্রমবাজার ইতিমধ্যে খুলেছে। মালয়েশিয়ায় কিন্তু আমাদের অনেক শ্রমিকরা থাকেন, সেখানে ছাত্রছাত্রীরাও থাকেন। এই যে মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে, এটা নিশ্চয়ই আমাদের জন্য একটি খুবই ভালো খবর এবং বড় খবর বলবো। কারণ আমরা যদি 5ই আগস্টের পর দেখি, 2024-এর 5ই আগস্টের পরে রেমিটেন্স যে পরিমাণ আসছে, মানে প্রতি বছরের চেয়ে বছরে অনেক পরিমাণে বাড়ছে এবং রেকর্ড সংখ্যক। যদি একটু ছোট করে শুনি, আমাদের সময় শেষ। না, মালয়েশিয়াতে আমাদের প্রায় 1 মিলিয়নের বেশি মানুষ আছে, যার মধ্যে 80-90 ভাগই হচ্ছে কর্মরত শ্রমিক, এবং তাদের মধ্যেও 80-90 ভাগ হচ্ছে আনস্কিল্ড শ্রমিক। তা আমরা ভবিষ্যতে এইভাবে নয়, আমরা স্কিল্ড এবং সেমি স্কিল্ড এবং আপ স্কিল্ড লোকদেরকে পাঠাবো এবং আরও বেশি পরিমাণে মর্যাদা অর্জন করবো এবং রেমিটেন্স অনেক বেশি অর্জন করব। এটাই হওয়া উচিত। মালয়েশিয়ার শ্রমিক বাজার খুলেছে, এর চেয়ে বড় খবর হবে যদি মালয়েশিয়া আমরা স্কিল্ড এবং আমাদের মর্যাদাটা সেখানে আস্তে আস্তে বাড়াতে পারি। জি, সরকার গুরুত্ব দিচ্ছেন। আমি যেটা জানতে চাই, যেটি বললেন শুধু শ্রমিক তো পাঠালেই হবে না, আমাদের যদি আমরা স্কিল্ড পাঠাতে পারি তাহলে হয়তো স্ট্যাটাসটাও চেঞ্জ হবে এবং রেমিটেন্সের পরিমাণ বা তাদের যে বেতনটা সেখানে সেটাও নিশ্চয়ই অনেক বাড়বে। কিন্তু আমরা তো দেখি যে শ্রমবাজার খুললো, দেখা যাবে এক একটি লোকজন যাবে যেখানে 3 লাখ টাকা লাগার কথা, অথবা যে পরিমাণ টাকা লাগার কথা সেখানে কয়েক গুণ বেশি টাকা লেগে যাবে। এটাও তো একটি, যেটা আমরা অতীতে দেখেছি যে মালয়েশিয়াতে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন রকম সিন্ডিকেটের কথা আমরা জানি, এবং তাতে যেটা হয়েছে যে আমাদের যে সাধারণ মানুষ যারা মালয়েশিয়াতে বা বিভিন্ন দেশে শ্রমিক হিসেবে কাজ করতে যান, তারা নানাভাবে প্রতারিত হন, তাদের কাছ থেকে অস্বাভাবিক রকমের বেশি টাকা নেওয়া হয় এবং নিয়ে বিভিন্ন, এমনও দেখেছি আমরা যে বিদেশে শ্রমের কথা বলে শেষ পর্যন্ত ইউক্রেন যুদ্ধে রাশিয়াতে লোক পাঠানো হচ্ছে, তারা যুদ্ধ করছে সেখানে। তো যাতে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সব রকম দুর্নীতি, সব রকম প্রতারণার ঘটনা যাতে কমপ্লিটলি বন্ধ হয়, সেই জায়গাটায় আমাদের নজর দেওয়া উচিত। লোক পাঠাতে পারি, অবশ্যই স্কিল লোক পাঠানোর কোনো বিকল্প নেই। এবং আমাদের এখন যে তরুণ জনশক্তি, তাদের আমরা যদি তাদের অনেকেই দক্ষ এবং শিক্ষিত, তাদের বিদেশে পাঠানোর সুযোগ আমরা তৈরি করতে হবে আমাদের। আমি অন্য একটা ছোট্ট কথা বলে শেষ করতে চাই, সেটা আপনার কাছ থেকে একটু জানবো যে মাননীয় প্রধানমন্ত্রী বেতনের 10% সরকারি কোষাগারে জমা দিচ্ছেন। এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও দিতেন বলে তিনি জানিয়েছেন এবং সেজন্য তিনি যাচ্ছেন এবং মন্ত্রী পরিষদের যারা সদস্য আছেন তাদেরকে উদ্বুদ্ধ করেছেন তারা যদি দিতে পারে। আমার যেটা ব্যক্তিগত প্রশ্ন, যে এই 10% মন্ত্রী পরিষদ সদস্যরা জমা দিবে সেটা বেশি গুরুত্বপূর্ণ, নাকি যদি যারা বিভিন্ন সময় আমরা এখনো শুনছি যে মন্ত্রীরা বিভিন্ন ধরনের দুর্নীতি বা অন্যান্য অসৎ উপায় যেটাকে আমরা বলি সেটার সঙ্গে যুক্ত, যদি সেটা থেকে তাদেরকে কথা বলছেন, বিভিন্ন সময় আমরা দেখে থাকি, আগেও দেখেছি, বর্তমানের কথা আমি বলছি না, যদি মন্ত্রীদেরকে সেখান থেকে বিরত রাখা যায় এই 10% না নিয়েও, সেইটা সবচেয়ে বেশি ভালো হবে। যেটা আমরা আশা করি যে মন্ত্রীরা প্রতি বছর, মন্ত্রী সরকারি কর্মকর্তা সবাই তাদের সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশ করবেন প্রতি বছর, এবং তার আসলে অবস্থানের কি পরিবর্তন হয়েছে সেটা যদি আমরা বছর শেষে জানতে পারি যে গত 1 বছরে তিনি আসলে কি আয় করেছেন, কি, এবং যাতে কোনো রকম দুর্নীতি না হয়, সত্যিকার অর্থেই দুর্নীতি দমন কমিশনকে একটি শক্তিশালী সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং নজরদারি জোরদার করা, দুর্নীতির সব রকম পথ
সবার জন্য বন্ধ করা, বন্ধ হয়ে শুধুমাত্র যায়, মন্ত্রী জি। কেন, মানে যে প্রশাসন, যদি বড় পুলিশ, আমরা- জায়গায় বন্ধ হয় তাহলে নিশ্চয়ই নিচের দিকে অবশ্যই বন্ধ হবে। ক্ষেত্রেই সব রকম দুর্নীতি অনেক বন্ধ। শামসুল আলম এটা লিটন, যদি আপনি একটু ছোট করে বলেন যে মাননীয় ধন্যবাদ। প্রধানমন্ত্রী 10% করে দিচ্ছেন, সেটার চেয়েও যদি মন্ত্রীদের এখন যারা আছেন যদি কেউ দুর্নীতি করতে না পারে সেই দিকটাই প্রেসার দিলে বেশি ভালো হবে কিনা? দুটোই উত্তম, উত্তমের মধ্যে উত্তম বলে কথাটা হচ্ছে যে এটা একটা দৃষ্টান্তমূলক যে জাতি গঠনে উদ্বুদ্ধ হয়, এবং আমাদের ইসলামে আমরা যারা অনুসারী তারা কিন্তু 2.5% জাকাতের একটা বিধান আছে। তিনি জাতি গঠনে তার একটা বেতনের অংশ ফেরত দিয়ে মন্ত্রীদেরকে দিচ্ছেন, তারপর মানুষকে উদ্বুদ্ধ করতে পারলে তার দলের মানুষগুলো, সমর্থকরা, অন্য মানুষদেরকে যদি উদ্বুদ্ধ করা হয়, তাহলে এমন হতে পারে যে বিভিন্ন কার্ড যে সোশ্যাল নেটওয়ার্কে, ওয়েলফেয়ার নেটওয়ার্কে যুক্ত করা হয়েছে, সেই বাজেটটা ওখান থেকেও চলে আসতে পারে। এটা একটা অংশগ্রহণমূলক একটা ব্যাপার। এবং আপনি যেটা বলেছেন, হ্যাঁ, দুর্নীতি আমাদের যাতে একেবারে ঘুণে খেত না খায়, সেটার জন্য সুশাসন নিশ্চিত করলে দুর্নীতিটা এমনিতেই হ্রাস পাবে। ধন্যবাদ। হাসনাইন খুরশেদ সূচি, শামসুল আলম লিটন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল অন্য কোনো বিষয় এবং অতিথি নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।